নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, আমাদের রীতি রিওয়াজ আবার ফিরে আসছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। দেখ, আমাদের বহু রীতি রেওয়াজ রয়েছে, ঐতিহ্য রয়েছে, কিছু ভালো কিছু খারাপ রয়েছে, এবং বহু পুরনো প্রাচীন রীতিনীতি রয়েছে যেটা মানুষের ভালো করে, সমাজের ভালো করে। আবার কিছু খারাপও আছে। তুই কোনটার কথা বলছিস? কেন, ছবি দেখনি? আমাদের প্রধানমন্ত্রী সাষ্টাঙ্গে প্রণাম করছেন, তিনি রাম মন্দির গিয়েছেন। আরে হ্যাঁ, সে তো যাবেন, ঘন ঘন যাবেন, একবার নয় বহুবার যাবেন। তা গিয়ে কোনো লাভ হবে কি? মানে তুমি এর মধ্যেও রাজনীতি দেখছো? প্রধানমন্ত্রী রাম মন্দিরে গিয়েছেন, সেটাও রাজনীতি? নিশ্চয়ই রাজনীতি। এই মুহূর্তে বিজেপির এটাই তো প্রধান রাজনীতি, ধর্মের ভিত্তিতে মেরুকরণের রাজনীতি। হিন্দুরা হিন্দুদের ভোট দিতে বলবে, হিন্দুরা হিন্দুদেরই ভোট দেবে, আর মুসলিমরা মুসলিমদের। এটাই কি স্বাভাবিক নয়? একেবারেই নয়। হিন্দুরা যদি হিন্দুদের, তথাকথিত হিন্দুদের পার্টি বিজেপিকে ভোট দিত, তাহলে বিজেপির পেত 70%, কিন্তু বিজেপি কত পায়? 37%। সে তো হিন্দুদের মধ্যে ঐক্য নেই। ঐক্য থাকলে একটি হিন্দুদের পার্টি হিন্দু জনসংখ্যার 50% ভোট পেত। এটা ঐক্যের প্রশ্নই নয়। আমাদের দেশে যুগ যুগ ধরে হিন্দু মুসলমান একসঙ্গে থেকেছে, এবং কোথাও কোনো সমস্যা, কোনো ঝামেলা কোনোদিন হয়েছে? আমাদের দেশ ধর্মের ভিত্তিতে কোনোদিন চলেনি। আবার সেই সেকুলার ধর্মনিরপেক্ষতা 1976-এর জরুরি অবস্থায় জোর করে আমাদের সংবিধানে ঢোকানো হয়েছিল। না হলে তো আমাদের সংবিধানে রামের ছবিও আছে, রাম সীতার ছবিও আছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, অর্ধসত্যই কেবল নয়, এক ঘৃণ্য মিথ্যে। তাহলে আয় আমাদের প্রতিবেদনটা একবার দেখে নে। আমাদের প্রধানমন্ত্রী তো হামেশাই মিথ্যে বলেন। তিনি তার মতো করে একটা মিথ্যে, বা বলা যাক একটা অর্ধসত্য বলেছেন আমাদের সংবিধানে রাম আছে, রামের ছবি আছে আমাদের সংবিধানের প্রথম লিখিত বইটিতে। বোঝাতে চাইলেন রামময় এক সংবিধান আবার সেকুলার কি করে হবে। চলুন একটু নেড়ে ঘেঁটে দেখা যাক সত্যিটা কি। সত্যিই কি আমাদের সংবিধানের প্রথম লিখিত বইয়ে রামের ছবি আছে? হ্যাঁ, আছে। কেবল রাম নয়, রাম, সীতা, লক্ষ্মণ আছেন, শ্রীকৃষ্ণও আছেন। আসলে সংবিধান সভায় সংবিধানের খসড়া পাশ হয়ে যাবার পরেই জওহরলাল নেহেরু গান্ধীজির অত্যন্ত প্রিয় চিত্রকর শান্তিনিকেতনের নন্দলাল বসুকে বলেন, আমাদের সংবিধানের এক মূল লিখিত প্রতিলিপি থাকা উচিত, আপনার নেতৃত্বেই এই কাজ হোক। সংবিধানের 22টি অধ্যায়ের অলঙ্করণের দায়িত্ব তিনি নেন। সঙ্গে ছিলেন তাঁর শিষ্য বিহার রামমনোহর সিনহা, দীনানাথ ভার্গব ইত্যাদিরা। ইংরেজি হরফের ক্যালিগ্রাফিতে ছিলেন প্রেম বিহারী নারায়ণ, আর হিন্দিতে বসন্ত কৃষ্ণ বৈদ্য। 251 পাতার এই মূল সংবিধানের প্রতিলিপি 4 বছরে শেষ হয়। 26শে জানুয়ারি 1950-এ এই সংবিধান আনুষ্ঠানিকভাবে সবার সামনে রাখা হয়। এবং এটা সত্যি যে এই অলঙ্করণে রাম আছেন। কেবল রাম নয়, রাম, সীতা, লক্ষ্মণও আছেন। অলঙ্করণের দায়িত্বে থাকা নন্দলাল বসু সংবিধানের 22টা অধ্যায়ে ভারতবর্ষের বিভিন্ন সময়কালকে ধরে রাখার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন। প্রথমেই ছিল অশোক স্তম্ভ, কারণ সেই অশোক স্তম্ভ থেকে নেওয়া সিংহমূর্তি ততদিনে আমাদের ন্যাশনাল এমব্লেম। এর পরের ভাগগুলো ছিল মহেঞ্জোদারো সভ্যতা, বৈদিক সভ্যতা, পুরাণকালীন সময় অর্থাৎ বেদ উপনিষদের স্তোত্রপাঠ, যজ্ঞের পরে জন্ম নিচ্ছে পুরাণ, কাল্ট ফিগার ইন মেকিং। তারপরেই আছে মহাজনপদ ও নন্দযুগ, মৌর্য যুগ, গুপ্ত যুগ, মধ্যযুগ, যখন দাক্ষিণাত্যের নতুন রাজবংশ বিকশিত হলো, ইসলামিক যুগ, আসছে শক, হুন, পাঠান, মোগল, মিশে যাচ্ছে আমাদের দেশের মাটিতে ব্রিটিশ যুগ, দেশ লড়াই করছে ইংরেজ শাসনের বিরুদ্ধে, জাতীয় মুক্তি বা স্বাধীনতার আন্দোলন, অহিংস এবং সহিংস আন্দোলন। এই সময়ের থেকেই বেছে নেওয়া বিষয় নিয়েই অলঙ্করণ করা হয়েছিল আমাদের সংবিধানের। আলাদা করে দেশকে ধর্মনিরপেক্ষ বলতে হয়নি। 22টা অধ্যায়ে রাম, সীতা, লক্ষ্মণ, শ্রীকৃষ্ণ আছেন। আছে মহেঞ্জোদারোর সেই ষাঁড় আর সেই হরফের ছবি, যার মানে এখনো উদ্ধার করা যায়নি। আছে বৈদিক সময়ের গুরুকুলের ছবি, বুদ্ধের বুদ্ধ হয়ে ওঠার সেই ছবি, মহাবীর জৈনের তপস্যার ছবি,
বিক্রমাদিত্যের রাজসভার ছবি, মহাজনপদের সময়কার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছবি, উড়িষ্যার শিল্পকর্ম, শিবের নটরাজ মূর্তির শিল্পকর্ম, দক্ষিণের চোল সাম্রাজ্যের সময় শৈবদের উত্থানের ছবি, দক্ষিণে মামাল্লাপুরামের শিল্পকীর্তি, গঙ্গার নেমে আসা বা অর্জুনের তপস্যার ছবি, আছে আকবরের রাজসভার ছবি, শিবাজি মহারাজের ছবি যেমন আছে তেমনি আছে গুরু গোবিন্দ সিং এর ছবি, আছে ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রামের দুই মুখ ঝাঁসির রানী লক্ষ্মীবাই এর ছবি, পাশেই টিপু সুলতানের ছবি, আছে গান্ধীজির ছবি, তিনি রাস্তায়, সামনে তাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন দেশের মানুষ, আর তারপরেই আমাদের উত্তর পূর্বাঞ্চলে নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির লড়াইয়ের ছবি। সেই ছবিতেই লেখা সুভাষচন্দ্র বসুর সেই উক্তি, দেশের জন্য পবিত্র এই স্বাধীনতার যুদ্ধের জন্য আশীর্বাদ চাই আপনার, আপনিই জাতির পিতা। হ্যাঁ, এটাই আমাদের সংবিধান, যেখানে রাম আছেন, সীতা লক্ষ্মণও আছেন, শ্রীকৃষ্ণ আছেন, আবার বুদ্ধ, মহাবীর, গুরু গোবিন্দ সিং আছেন, আছে নালন্দা বিশ্ববিদ্যালয়, আছে আকবরের রাজসভা, শিবাজি আছেন, ঝাঁসির রানী আছেন, টিপু সুলতানও আছেন। আমাদের সংবিধানের প্রতিটা অক্ষরে ধর্ম নিরপেক্ষতার কথা লেখা আছে। প্রত্যেকের নিজের ইচ্ছে খুশি মতো ধর্ম পালনের অধিকার দেওয়া আছে। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, ভাষা বা বর্ণের ভিত্তিতে কোনো রকম বৈষম্যকে শাস্তিযোগ্য অপরাধ বলে বলা আছে। 1976-এ ইন্দিরা গান্ধী তাঁর রাজনৈতিক হিসেব নিকেশ অনুযায়ী একটা পদক্ষেপ নিয়েছিলেন মাত্র। তিনি লিখলেন, আর সেদিন থেকে আমাদের সংবিধান ধর্ম নিরপেক্ষ হলো তেমন তো নয়। সেই জরুরি অবস্থার পরে তখনকার জনসংঘ, আজকের বিজেপি নেতারাও তো সরকারেই ছিলেন। 42তম সংবিধান সংশোধনের বহু কিছুকে আবার পাল্টানো হয়েছিল, বদলানো হয়েছিল, কিন্তু সংবিধানের প্রস্তাবও হাত দেননি কেন? কারণ এইগুলো ছিল নেহাতি কসমেটিক চেঞ্জ, কিছু শব্দকে আনা মাত্র। আদতে আমাদের দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষ ছিল এবং তা নিয়ে কোনো প্রশ্নই ছিল না। কিন্তু যাই বলো, আমাদের দেশ তো ধর্মের ভিত্তিতেই বিভক্ত হয়েছে, সেটাই তো সত্যি নাকি? না, সেটা আরো বড় মিথ্যে। সেটা নিয়ে না হয় কাল আলোচনা করব বা অন্যদিন বলবো। আজ এখানেই সময় শেষ করছি, অনেক কিছু বলা বাকি রইল। আবার কাল হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। শেষ করার আগে বলি, আমাদের এই যুক্তি, তর্ক আর গপ্পে যারা থাকতে চান তাদের করতে হবে একটা ছোট্ট কাজ। 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা দেখাবো সেটা। এবং হ্যাঁ, ফোনটা হরাইজন্টালি ধরুন, কাউকে রেকর্ড করতে দিন, পাঠিয়ে দিন আপনাদের ভিডিও আমাদেরকে। তবে ভিডিওটি যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আপনাদের বক্তব্য আমরা দেখাবো। আজ চললাম, নমস্কার।